কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি আশা করি এবং একই সঙ্গে প্রত্যাশাও করি যে তোমরা সবাই এই মহামারীর মধ্যে বা প্যান্ডেমিক, বিশ্বব্যাপী যে প্যান্ডেমিক চলছে, মহামারী চলছে, এর মধ্যেও তোমরা বেশ ভালো আছো, সুরক্ষিত আছো। এই প্রত্যাশা ব্যক্ত করি আমি আজকের ক্লাসটি গত ক্লাসের ধারাবাহিকতায়। গত ক্লাসটি আমি তাহারই পড়ে মনে কবিতার প্রথম ক্লাস হিসাবে নিয়েছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস বা এই কবিতার উপর শেষ ক্লাস হিসাবে কবিতার বিশ্লেষণ, মূল কবিতাটির বিশ্লেষণ এবং পাঠ পরিচিতি, এগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমরা আমার এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবে বা শুনবে এবং তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণী, অর্থাৎ 2019 এবং 2020 শিক্ষাবর্ষ যেটা দ্বাদশ শ্রেণী, 2020-2021 শিক্ষাবর্ষ যেটা একাদশ শ্রেণী, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমরা একে একে আমার এই ক্লাসে যুক্ত হতে থাকো এবং তোমাদের সর্বাত্মক সহযোগিতা আমি কামনা করি। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকের তাহারই পড়ে মনে কবিতার দ্বিতীয় বা শেষ ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। তবে এর আগে তোমরা আমাকে একটু এনশিওর বা নিশ্চিত করো যে আমার কথা, অর্থাৎ আমার শব্দ, আমি যে লেকচার দিচ্ছি সেই ক্লাস লেকচারের শব্দ এবং ভিডিও রেজুলেশন সব কিছু ঠিক আছে কিনা। যে কেউ একজন একটু কমেন্টস করলেই আমি ইনশাল্লাহ আমার পরিকল্পনা মোতাবেক বা পরিকল্পনা অনুযায়ী আমি আমার ক্লাসটি তোমাদের সামনে, আমার আজকের যেই আলোচ্য পাঠ, সেই পাঠটি তোমাদের সামনে আমি উপস্থাপন করব। যে কোনো একজন একটু কমেন্টস করে আমাকে জানাও যে স্যার সব কিছু ঠিক আছে কিনা। দিস আর ক্লিয়ার। হ্যাঁ, এভরিথিং ইজ ফাইন স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা নিজেরা যুক্ত হতে থাকো এবং বান্ধবীদেরকে, তোমার যারা সহপাঠী আছে, ক্লাসমেট আছে, তাদেরকেও আমার ক্লাসে তোমরা আহ্বান করো, যুক্ত করার জন্য চেষ্টা করো। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা গত ক্লাসের ধারাবাহিকতায়। প্রথমেই আমি একটু কবিতাটি সম্পর্কে বলি, এর আঙ্গিক কৌশল। আঙ্গিক কৌশলটা হচ্ছে, এই কবিতাটি মূলত নাট্যধর্মী, অর্থাৎ এর নাটকীয়তাই কবিতাটির ভাববস্তুকে অত্যন্ত হৃদয়স্পর্শী এবং আবেগময় করে তুলেছে। নাট্যধর্মিতার কারণে কবি এবং তার ভক্ত বা পাঠক বা তার ফ্যানদের মুখোমুখি হয়েছেন। অর্থাৎ আমি সহজ বাংলায় যদি বলি, এই কবিতাটি হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। আরও সহজ করে যদি বলি, কবি এবং তার ভক্তদের মাঝে এবং পাঠকদের মাঝে যে কথোপকথন বা যে ডায়ালগ বা কথোপকথন বা সংলাপ বিনিময় হয়েছে, অর্থাৎ সংলাপ ধর্মিতাই হচ্ছে এই কবিতার মূল বৈশিষ্ট্য। এবং এই সংলাপ ধর্মিতার মধ্য দিয়েই পাঠক কবিকে প্রশ্ন করে, কবির ফ্যান তাকে প্রশ্ন করে, কবি তার উত্তর দেয়, প্রত্যুত্তরে পাঠক আবার প্রশ্ন করে, কবি আবার উত্তর দেয়। এভাবে তার ভক্ত এবং কবি, এই দুয়ের সংলাপ বিনিময়ের মাধ্যমে কবিতাটি
শুরু হয়েছে এবং শেষ হয়েছে। এই কবিতার মধ্যে মোট 10 জোড়া সংলাপ রয়েছে, 10টি সংলাপ। কবি ভক্ত বা কবির পাঠক বা কবির ফ্যান যারা রয়েছে তারা এবং কবি এই দুই পক্ষের সংলাপ বিনিময়ের মাধ্যমে তাহারই পরে মনে কবিতাটি রচিত হয়েছে এবং মোট 10টি সংলাপ নিয়ে এই কবিতাটি লিখিত হয়েছে। এই সংলাপ ধর্মিতার কারণে, এই নাটকীয়তার কারণে কবিতাটির আবেগময় এবং হৃদয় স্পর্শী করা যে কথোপকথন, যে সংলাপ, তা পাঠকের হৃদয়কে খুব সহজেই, পাঠকের অন্তরকে খুব সহজেই ছুঁয়ে যায়, স্পর্শ করে। তাহলে আমি এ পর্যায়ে পাঠ পরিচিতি দিয়েই শুরু করছি। পাঠ পরিচিতি পড়ার পরেই আমি টেক্সট বা মূল কবিতাটির বিশ্লেষণ তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমেই পাঠ পরিচিতি। তাহারই পড়ে মনে এই কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তাহলে তাহারই পড়ে মনে এই কবিতাটি কবি সুফিয়া কামাল লিখেছেন এবং এই কবিতাটি প্রথম জনসম্মুখে আসে মাসিক মোহাম্মদী নামের একটি কবিতায় 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হওয়ার পরে আমরা এই কবিতাটি সম্পর্কে জানতে পারি। এই কবিতায় প্রকৃতি এবং মানব মনের যে সম্পর্ক, সেই সম্পর্কের একটি আলেখ্য, একটি চিত্র, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কবি প্রকৃতি এবং মানব মনের সম্পর্কের ক্ষেত্রে প্রকৃতি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি এই কবিতায় অত্যন্ত তাৎপর্যমণ্ডিত হয়ে উঠেছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত উৎস, এটা আমরা সবাই জানি যে প্রকৃতির সৌন্দর্য মানুষের কাছে সবসময় বরাবরই সৌন্দর্যের আধার, অফুরন্ত সৌন্দর্যের আধার হিসাবেই পরিগণিত হয় এবং একই সঙ্গে আনন্দেরও, বিনোদনেরও একটা উৎস হিসাবে প্রত্যেক মানুষের কাছে প্রকৃতি সেইভাবেই ধরা দেয়। প্রকৃতির সৌন্দর্য মানুষের কাছে আনন্দের উৎস হিসাবেও ধরা দেয়। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে, এটা আমরা জানি, অত্যন্ত স্বাভাবিক বিষয়। বিশেষ কবি সাহিত্যিক যারা রয়েছেন, যারা সাহিত্য রচনা করেন, যারা কবিতা রচনা করেন, যারা গান রচনা করেন, যারা বিভিন্ন ধরনের শিল্পাঙ্গিক উপন্যাস রচনা করেন, ছোট গল্প রচনা করেন, তাদের কাছে অত্যন্ত আরাধ্য এবং অত্যন্ত প্রিয় ঋতু হচ্ছে বসন্ত ঋতু, যেটাকে ঋতুরাজ বসন্ত বলা হয়। তাহলে বসন্ত প্রকৃতির অপরূপ যে সৌন্দর্য কবি মনে আনন্দের শিহরণ জাগাবে, এটাই স্বাভাবিক। এবং একই সঙ্গে এই বসন্তের যে অনুষঙ্গগুলো রয়েছে, সেই অনুষঙ্গের সঙ্গে ভাবে, ছন্দে, সুরে কবিরা, সাহিত্যিকরা পুলকিত হবে, আনন্দিত হবে, উদ্ভাসিত হবে এবং লেখার জন্যে তিনি শব্দ চয়ন করবেন, তিনি পংক্তিমালা রচনা করবেন, কবিতা রচনা করবেন, গান রচনা করবেন। এই জন্য তিনি তার মধ্যে একটা ব্যাকুলতা কাজ করবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এই কবিতার ক্ষেত্রে বসন্ত পৃথিবীতে এসেছে, বসন্তের আগমন ঘটেছে। তারপরেও আমরা আমাদের প্রিয় কবি সুফিয়া কামালের মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ্য করিনি, বরং আমরা তার মধ্যে বিমনা ভাব লক্ষ্য করেছি, অন্যমনস্ক ভাব লক্ষ্য করেছি। তার মধ্যে কেমন যেন একটা বিষণ্ণতার সুর সবসময় বিদ্যমান ছিল। তিনি নিজেকে কেমন যেন লুকিয়ে রাখতেন। বসন্তে কবিরা, বিশেষ করে নারী কবি বা নারী যারা আছে,
এবং পুরুষের মধ্যে, অর্থাৎ এই কালটি, বসন্তকালটি প্রত্যেক মানুষের মনের মধ্যেই একটা বিশাল প্রভাব বিস্তার করে। আনন্দে, শিহরণে, ভালোবাসায়, প্রেমে উদ্ভাসিত হয় মানুষ এই ঋতুতেই। কাজেই কবি নিজেই ফুলের অলংকার দিয়ে সাজবেন, তিনি নিজে বসন্তকে বরণ করার জন্য বরণডালা সাজাবেন। এটাই কবি ভক্তের প্রত্যাশা, কবির যারা পাঠক রয়েছে তাদের প্রত্যাশা। কিন্তু আমরা দেখলাম যে কবি এই বসন্তকে বরণ করবার জন্য একেবারেই নিষ্প্রভ। তার মধ্যে এই বসন্ত ঋতুকে বরণ করবার কোনো আগ্রহই আমরা লক্ষ্য করলাম না, বরং আমরা লক্ষ্য করেছি বরাবরই তিনি একটা বিষণ্ণতার মধ্যে তিনি নিজেকে গুটিয়ে রেখেছেন। কবিতা তো নয়, গানও নয়, স্বাভাবিকভাবে বসন্তকে বরণ করার যে অনুষঙ্গগুলো রয়েছে সেই ধরনের কোনো অনুষঙ্গ, কোনো আগ্রহ বরণ করার ক্ষেত্রে আমরা দেখলাম যে তিনি একেবারে অনাগ্রহ নিয়েই তিনি চুপচাপ ঘরেই বসে আছেন। কাজেই কবি মনে আনন্দ শিহরণ জাগাবে বসন্ত ঋতু, এবং কবি তাকে ভাবে, ছন্দে, সুরে, শব্দে, তিনি তাকে বসন্ত ঋতুকে নানাভাবে বর্ণনা করবেন, ফুটিয়ে তুলবেন তার কাব্যে, তার কবিতায়, তার গানে, তার ভাবে, তার অনুভূতিতে। এটাই স্বাভাবিক ছিল। কিন্তু কবিমন যদি বাস্তবিক অর্থে কবিমন যদি কোনো শোকাচ্ছন্ন থাকে কোনো কারণে, কবিমন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন থাকে কিংবা বেদনা ভারাতুর থাকে, তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য থাকা সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। এটা শুধু আসলে কবি হিসাবেই নয়, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই একই রকম। মানুষের প্রিয়জন যখন মানুষ থেকে হারিয়ে যায়, তখন এটা যে মনের মধ্যে কত বড় ক্ষত তৈরি করে, মনের গভীরে যে কতভাবে রক্তক্ষরণ হয়, এটা একমাত্র ভুক্তভোগী, অর্থাৎ যার ক্ষেত্রে এমনটি ঘটেছে সেই বুঝতে পারবে। আমরা হয়তো কিছুটা অনুমান করতে পারি, কিন্তু যে প্রত্যক্ষভাবে ভুক্তভোগী, যিনি হারিয়েছেন, তিনিই এর বেদনা উপলব্ধি করতে পারেন। তিনিই কি হারিয়েছেন তিনিই বুঝতে পারেন। কারণ তার সাহিত্যের সাধক, তার সাহিত্য সাধনার প্রাণপুরুষ, তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন আকস্মিকভাবে 1932 খ্রিস্টাব্দে যখন আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন, তখন সত্যিকার অর্থেই আমাদের এই প্রিয় কবি সুফিয়া কামাল অত্যন্ত মুষলে পড়েছিলেন। কারণ সৈয়দ নেহাল হোসেন একাধারে তার স্বামী হলেও তারকে স্বশিক্ষিত হওয়ার ক্ষেত্রে এবং তার কাব্য সাধনার ক্ষেত্রে এই মহৎ প্রাণ তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের ভূমিকা ছিল অপরিসীম। ফলে তাকে, তার আকস্মিক মৃত্যু তাকে হঠাৎ করে হারানোর কারণে কবির মনে যে বেদনার সঞ্চার হয়েছে, যে দুঃখ তিনি পেয়েছেন, যে কষ্ট তিনি পেয়েছেন, এটাকে তিনি শীতের সন্ন্যাসীর সঙ্গে তুলনা করেছেন, শীতের করুণ বিদায়ের সঙ্গে তিনি তুলনা করেছেন। কাজেই তিনি যেহেতু শীতের করুণ বিদায়কে, এটা একটা জাস্ট প্রতীকী, সিম্বলিক, শীতটা এখানে তার দুঃখের, তার কষ্টের, তার বেদনার, তার বিষণ্ণতার, তার মনের যে আক্ষেপ, তার যেই হৃদয় বিদারক যে কষ্ট, সেই কষ্টের অনুরণন হচ্ছে এই শীত। শীতটা এখানে সিম্বলিক বা প্রতীকী হিসাবে ব্যবহৃত হয়েছে। কিসের বিপরীতে? বসন্তের বিপরীতে এখানে শীতকালটাকে টেনে নিয়ে আসা হয়েছে বা শীতকালটাকে প্রতিস্থাপন করা হয়েছে। কারণ তিনি যেহেতু বসন্তকে বরণ করছেন না, এটার অন্যতম কারণ হচ্ছে তিনি শীতের বিদায়ের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। অর্থাৎ তার ব্যক্তিগত যে বেদনা, তার ব্যক্তিগত যে বিয়োগান্তক ঘটনাটি, এই ঘটনার কথা
তিনি কিছুতেই ভুলতে পারছেন না, যার কারণে তিনি বসন্তকে বরণ করবার জন্যে, নিজেকে নানা রূপে সাজানোর জন্যে অথবা গান, কবিতা, সাহিত্য রচনা করবেন তিনি বসন্তকে নিয়ে, এই ধরনের কোনো আগ্রহ তার মধ্যে আমরা লক্ষ্য করছি না। তার ব্যক্তিগত বেদনায় তিনি ভারাক্রান্ত, ব্যক্তিগত বিষণ্ণতার সুর তার সমগ্র অন্তর জগৎকে আচ্ছন্ন করিয়াছে। তিনি শোকে মুহ্যমান, শোকাচ্ছন্ন, বেদনা ভারাতুর। এই কারণেই তিনি বসন্তকে বরণ করবার জন্যে একেবারেই প্রস্তুত নয়। তারপরেও বসন্ত তার প্রকৃতির নিয়মে, স্বাভাবিক নিয়মেই সেই পৃথিবীতে এসেছে। এই যে শীতের বিপরীতে বা বসন্তের বিপরীতে শীতকালকে তিনি উপস্থাপন করেছেন, এটা সত্যিকার অর্থে তার হৃদয়ের রক্তক্ষরণের একটা নিদর্শন হিসাবে আমরা বলতে পারি। তিনি তার প্রথম স্বামী সৈয়দ নেয়াল হোসেনের যেই বিয়োগ ব্যথা, এটাকে তিনি কিছুতেই ভুলতে পারছেন না, যেটাকে তিনি শীতের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। শীতকালে যেরকম প্রকৃতি, গাছপালা একেবারে সন্ন্যাসীর মতো রিক্ত, নিঃস্ব, খালি, শূন্যতা নির্ভর শূন্য হয়ে যায়, ঠিক তেমনি তিনি যেন এই শীতের করুণ, শীতের তীব্রতার প্রচণ্ডতায় তিনি যেন তার যে বেদনা, সেই বেদনাকে তিনি কিছুতেই বলতে পারছেন না। তার ব্যক্তি জীবন এবং কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ত তার হাহাকারে। তাহারই মনে পড়ে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর, শূন্যতার সুর, হারানোর সুর, বেদনার সুর, শোকের সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনাই তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, যার কারণেই তিনি বসন্তকে বরণ করবার জন্যে একেবারেই অপ্রস্তুত হয়ে আছেন। তিনি বসন্তের ডালা সাজানোর জন্যে তিনি একেবারে উদাসীন। আর এটার আঙ্গিক কৌশল সম্পর্কে তো আমি বলেছি যে এটার অন্যতম যে আকর্ষণীয় এবং বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নাটকীয়তা। অর্থাৎ কবিতাটি হচ্ছে সংলাপধর্মী এবং 10টি সংলাপে এই কবিতাটি শেষ হয়েছে। তাহলে আমরা কবিতাটি শুরু করি। এবং আমার মনে হয় তোমরা যারা আমার এই মেঘনাদ বধ কাব্যের যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি যারা ফার্স্ট ইয়ার অর্থাৎ সেকেন্ড ইয়ার, একাদশ বা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমরা যদি আমার সেখানে আমি প্রায় 3টি ক্লাস নিয়েছিলাম বোধ হয় ওই কবিতাটির উপর। ওই কবিতাটিও ছিল তোমার সংলাপধর্মী বা সংলাপ নির্ভর কবিতা। আর একই সঙ্গে এখন যে কবিতাটি আমি তোমাদের সামনে বিশ্লেষণ করব, এই কবিতাটিও সংলাপ নির্ভর, ওটা নাট্যধর্মী কবিতা। হ্যাঁ, দুজনের কথোপকথন বা ডায়ালগের মাধ্যমে, সংলাপের মাধ্যমে কবিতাটি শুরু এবং শেষ হয়েছে। আমি আশা করি কবিতাটি তোমাদের কাছে বেশ ভালো লাগবে। আর এই কবিতাটি আমি বসন্তকালেই পড়াই। আমার এই যাবৎকালে আমি এই কবিতাটি পড়ানোর ক্ষেত্রে বসন্তকালকেই আমি বেছে নিই, কারণ বসন্তের অনুষঙ্গগুলো এখানে বেশ হৃদয়স্পর্শী, আবেগময় হয়ে উঠেছে এবং অন্তর জগৎকে কেমন যেন স্পর্শ করে। এবং যখন কবির বেদনা, ব্যথা, কষ্ট, তার বিষণ্ণতা, এগুলো যেন আমার ব্যক্তি জীবনের অংশ। কবির যেই পাঠকেই অথবা ভক্তই এই কবিতাটি পড়বে, বেদনাটি যেন তারই মনে হবে। অর্থাৎ এটা অনেকটা সংক্রামক বা কন্টাজিয়াস ডিজিজের মতো। কবির বেদনাটা যেন সকল পাঠককে, সকল ভক্তের মধ্যে কেমন যেন ছড়িয়ে পড়ে ভাইরাসের মতো। তখন আর তার একক ব্যথা নয়, ব্যথাটা যেন, কষ্টটা যেন, বিষণ্ণতাটা যেন সকল পাঠককে আচ্ছন্ন করে ফেলে, সকল ভক্তকে আচ্ছন্ন করে ফেলে, সকল ফ্যানকে আচ্ছন্ন করে ফেলে। ফলে কবিতাটি বেশ আবেগময়, অত্যন্ত হৃদয়স্পর্শী
এই কবিতাটি আমি বসন্তকালে, যেহেতু বসন্তের অনুষঙ্গগুলো এখানে বেশ হৃদয়স্পর্শী, সে কারণে আমি বসন্তকালে কবিতাটি শিক্ষার্থীদের সামনে বরাবরই উপস্থাপন করে আসছি। সে কারণে আমি এখন এই মূল কবিতাটি গত ক্লাসে আমি আবৃত্তি করেছি, আজকে কবিতাটি আমি বিশ্লেষণ করব। আমি আগে বলছি এখানে সংলাপ হচ্ছে, মোট সংলাপ হচ্ছে 10টি। আমি প্রথম সংলাপটি শুরু করব। প্রথম সংলাপটি হচ্ছে কবি ভক্তের বা কবির যারা পাঠক, সেই কবির পাঠকের অথবা কবির যারা ফ্যান রয়েছেন সেই ফ্যানদের, ভক্তদের। কবি ভক্ত কবিকে প্রথমেই প্রশ্ন করছে কীরকম তোমরা দেখো। প্রথম সংলাপটাই কবি ভক্তের। কবি ভক্ত কবিকে প্রশ্ন করছে, হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। ধরায় মানি, ধরা মানি পৃথিবী, ধরা শব্দের অর্থ পৃথিবী। তাহলে কবি ভক্ত কবিকে হে কবি বলে সম্বোধন করে বলছে, হে কবি, পৃথিবীতে বসন্ত এসেছে, তুমি এত নীরব কেন, তুমি এত নিস্তব্ধ কেন, তুমি এত নিথর কেন, তুমি নিশ্চল হয়ে আছো কেন, তোমার কোনো ভাবান্তর কেন নেই, তোমার মধ্যে কোনো চাঞ্চল্য কেন নেই, তুমি এতটা নীরব নিভৃতে তুমি বসে আছো কেন। কবি ভক্তের প্রশ্নটা এরকম, হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, মানে পৃথিবীতে ফাগুন আসা মানে বসন্ত এসেছে। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, যে তুমি বসন্তকে বরণ করবে না, তুমি বসন্তকে বন্দনা করবে না, বসন্তের প্রশংসা করবে না, সংশয় করবে না, বসন্তকে বরণ করবার জন্যে তুমি ফুলের যে অলংকার, সে অলংকারে তুমি সাজবে না, তুমি গান রচনা করবে না, তুমি বসন্তের স্তুতি করবে না, প্রশংসা করবে না, বন্দনা করবে না। আর এটা কিভাবে বন্দনা করবে? বসন্তকে বরণ করতে হবে অনুষঙ্গ হচ্ছে বরণ করার বিভিন্ন উপকরণ, উপচার দিয়ে সাজাতে হবে। হ্যাঁ, বসন্তের যেমন কবি ফুলের অলংকার দিয়ে সাজতে পারে, তার ঘরটা সাজাতে পারে, তিনি নিজে সাজবেন, তিনি বসন্তের বরণডালা। এই বরণডালার মধ্যে কি থাকবে? এই বরণডালার মধ্যে থাকতে পারে তোমার কবিতা রচনা করবেন, তিনি গান রচনা করবেন, সাহিত্য রচনা করবেন বসন্তকে কেন্দ্র করে, এটাই স্বাভাবিক। এই বরণডালা আজ খালি, তিনি বরণডালা অর্থাৎ গান রচনা করতেও তিনি আগ্রহী নয়, কবিতা তো নয়, সাহিত্যও তিনি রচনা করতে আগ্রহী নয়। কারণ তার মনের মধ্যে শীতের যে করুণ বিদায়ের যে সুর, বিষণ্ণতার যে সুর, অর্থাৎ তার ব্যক্তি জীবনে এবং সাহিত্য সাধনার ক্ষেত্রে যেই মানুষটি তাকে ছায়ার মতো সাহায্য করেছে, ছায়ার মতো যাকে ঘিরে রেখেছিল যে মানুষটি, হ্যাঁ, উৎসাহ দিয়েছিল, উৎসাহদাতা, অনুপ্রেরণা, প্রাণ পুরুষ, সেই পুরুষটি হচ্ছে তার প্রথম স্বামী সৈয়দ নেওয়াল হোসেন। তার আকস্মিক মৃত্যু, তার হঠাৎ মৃত্যু, তার হঠাৎ অন্তর্দান তার হৃদয়কে ভেঙে তছনছ করে দিয়েছে। কাজেই তিনি মুষলে পড়েছেন, তিনি আর বসন্তকে বরণ করবার জন্যে তার মনের মধ্যে কোনো রকমের আবেগ আর অবশিষ্ট নেই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তাহলে আমরা প্রথম সংলাপটি কবি ভক্তের সংলাপ, হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্ধনায়। কহিল সেই স্নিগ্ধ আঁখি তুলি, এখানে সে বলতে আমরা কবিকে বুঝব। এখানে সে যেই নাম পুরুষটি অর্থাৎ থার্ড পারসন ইংরেজিতে, সে বলতে আমরা কবিকে বুঝব। কবিকে এখানে সে বলে সম্বোধন করা হয়েছে। কহিল সেই স্নিগ্ধ আঁখি তুলি, আঁখি মানে চোখ, তিনি অত্যন্ত সুন্দর চোখ তুলে তিনি কি বললেন? কহিল মানে বলছে, কহিল সেই স্নিগ্ধ আঁখি তুলি মানে চোখটা উপরের দিকে তুলে তিনি বললেন, কি বললেন? তিনি বললেন, দক্ষিণ দুয়ারে গেছে খুলি। তিনি জানেন না, আমরা সবাই জানি যে বসন্তকালে দক্ষিণ দিক থেকেই
যেই বাতাসটি মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকে। এটা আমরা সবাই জানি, বসন্তকালে বাতাসটা দক্ষিণ দিক থেকেই প্রবাহিত হয়। সেই জন্যই তিনি তার ভক্তকে জিজ্ঞাসা করছেন যে দক্ষিণ দুয়ার কি খুলে গেছে? আরে আমি তো জানিই না, আমি তো এটা তো খবরে রাখিনি। এই জন্য তিনি তার ভক্তকে পাল্টা প্রশ্ন করেছেন, দক্ষিণ দুয়ার গেছে খুলে? বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? কারণ বসন্তকালে বাতাবি নেবুর ফুল অর্থাৎ বাতাবি লেবুর ফুল ফুটবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা ফুটছে কিনা, বাতাবি লেবুর ফুলটা ফুটছে কিনা, এটা তিনি তার ভক্তকে জিজ্ঞাসা করছেন। ফুটেছে কি আমের মুকুল? এবং এটাও আমরা জানি যে বসন্তকালে আমের মুকুল ফোটে। এটাও তিনি তার ভক্তকে জিজ্ঞাসা করছেন যে ফুটেছে কি আমের মুকুল। অর্থাৎ তিনি তিনটি অনুষঙ্গ বা তিনটি জিনিস তিনি এখানে উপস্থাপন করেছেন। প্রথম কথা হচ্ছে তিনি তার ভক্তকে জিজ্ঞেস করছেন দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ দক্ষিণ দিশ থেকে যে সমীরণ আসে, যে সমীর আসে, যে বাতাস আছে, যে বায়ু প্রবাহিত হয়, সেটা কি শুরু হয়েছে? তারপর তিনি জিজ্ঞেস করছেন বাতাবি নেবুর ফুল কি ফুটেছে? কারণ আমরা সবাই জানি বসন্তকালে বিভিন্ন ধরনের ফুলের সঙ্গে বাতাবি নেবুর ফুলটাও ফুটে। আর আমের মুকুলের কথাও তিনি জিজ্ঞেস করেছেন তার ভক্তকে যে আমের মুকুলও কি ফুটেছে? কবি ভক্ত এখন আবার তাকে প্রশ্ন করছে। কি প্রশ্ন? প্রশ্নটা অত্যন্ত অবাক করা প্রশ্ন। এমনভাবে প্রশ্ন করেছে যে কবি যেন অবাক হয়েছে। কি ধরনের প্রশ্ন দেখো, কবি ভক্ত বলছে, এখনো দেখোনি তুমি? আশ্চর্য ব্যাপার, পৃথিবীতে বসন্ত এসেছে, চারদিকে আগুন লেগে আছে, ফুলের আগুনে চারদিক হ্যাঁ ময় করছে। তারপরে মৌমাছিরা ফুলে ফুলে মধু সংগ্রহ করছে, কোকিল গাছে গাছে কুহু কুহু রবে চারদিক মাতিয়ে তুলছে, অথচ কবির কোনো খবরে নেই। এই জন্য কবিভক্ত কবিকে প্রশ্ন করছে সংলাপের মাধ্যমে যে এখনো দেখোনি তুমি? অর্থাৎ কি, দক্ষিণ দুয়ার যে খুলে গেছে তুমি এখনো দেখোনি? বাতাবি নেবুর ফুল যে ফুটেছে তুমি এখনো দেখোনি? আমের মুকুল যে ফুটেছে তুমি এখনো দেখোনি? এখনো দেখোনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্প সাজ। তার ভক্ত, তার পাঠক, তার ফ্যান তাকে প্রশ্ন করছে যে কেন কবি আজ তুমি এতটা উন্মনা হয়েছ, এতটা অন্যমনস্ক হয়েছ, তুমি বিমনা হয়েছ, কারণটা কি? তুমি এতটা উন্মনা হয়েছ আজকে কেন? তোমার মন আজ কেমন যেন একটা উতলা হয়ে গিয়েছে, এটার কারণটা কি? কেন তুমি এতটা উতলা হয়েছ? কেন তুমি এতটা উন্মনা হয়েছ? কেন তুমি এতটা বিমনা হয়ে পড়েছ? পরের প্রশ্নটি হচ্ছে কোথা তব নব পুষ্প সাজ। তুমি যে বসন্তকালের অনুষঙ্গ, চারদিকে যে ফুলের আগুন ফুটে আছে, সে ফুলের অলঙ্কার দিয়ে তুমি সাজবে, সে নবসাজ, নতুন সাজ তোমার কোথায়? তব মানে তোমার নবসজ্জাটা কোথায়? তুমি ফুল দিয়ে নিজে সাজনি কেন? তোমার ফুল সজ্জা মানে পুষ্প সাজটা তোমার কোথায়? ফুল দিয়ে যে তুমি সাজবে, ফুলকে যে অলঙ্কার রূপে ব্যবহার করি তুমি সাজবে, বসন্তকে বরণ করবে, বসন্তকে তুমি বসন্তের আগমনে তুমি উৎফুল্ল হয়ে উঠবে, তুমি গান রচনা করবে, তুমি কবিতা রচনা করবে, তুমি সাহিত্য রচনা করবে, তুমি হলুদ শাড়ি পরবে, তুমি ফুলকে অলঙ্কার হিসাবে তোমার মাথায়, খোপায়, কানে, গলায় ফুলের মালা, তুমি সব, অর্থাৎ ফুলকে তুমি অলঙ্কার রূপে ব্যবহার করবে। কই, তোমার তো পুষ্পসজ্জা নেই কেন? কি হয়েছে? নব পুষ্পসাজ কোথায় তোমার? সেটা তো দেখছি না। কবি বক্তের পরে এবারে কবি উত্তর দিচ্ছে, দেখো, কহিল সে সুদূরে চাহিয়া। কবি এবারে তার দৃষ্টিটা অত্যন্ত দূরে, দিগন্তের দিকে তাকিয়ে, হয়তো দূরে তিনি সুদূরে চাহিয়া তিনি বলছেন, কি বলছেন? কহিল সে মানে কবি, কহিল কবি, সে মানে কবি, এটা কিন্তু মনে রাখবি। কহিল কবি সুদূরে চাহিয়া, অনেক দূরে শূন্যতার দিকে তাকিয়ে, দিগন্ত রেখার দিকে তাকিয়ে যেন তিনি চাহিয়া বললেন, কি বললেন? অলখের পাথার বাহিয়া
তরি তার এসেছে কি? অলক্ষের পাথার, অলক মানে অগোচরে, যে আমার অগোচরে, যেটা আমি দেখিনি। পাথার মানে সমুদ্র, সমুদ্র পাড়ি দিয়ে, তরি মানে নৌকা, নৌকা কি এসেছে? অলখের পাথারে বাহিয়া তরি তার এসেছে কি? অর্থাৎ আমার অগোচরে, আমার দৃষ্টির অগোচরে সমুদ্র পাড়ি দিয়ে জাহাজ বা নৌকা কি কাছে ঘাটে এসেছে? এসেছে কি? বেজেছে কি আগমনী গান? যে বসন্ত যে পৃথিবীতে এসেছে তার কোনো আগমনী গান আমি তো শুনতে পাই নাই, তার আগমনী বার্তা তো আমি শুনতে পাই নাই। এই জন্যে তিনি তার পাঠককে প্রশ্ন করছে, তার ভক্তকে প্রশ্ন করছে, বেজেছে কি আগমনী গান? যে তার যে আগমন হয়েছে, সে যে এসেছে প্রকৃতিতে, সেই যে পৃথিবীতে এসেছে, বসন্ত রাজ যে পৃথিবীতে তার ফুলের আগুন নিয়ে আবির্ভূত হয়েছে, কই আমি তো কোনো সঙ্গীত শুনতে পাই নাই। দেখো কি বলছে, বেজেছে কি আগমনী গান? যে সে যে এসেছে, তার আগমনী গান, আগমনী সঙ্গীত, এটা তো আমি, এটা আগমনী সঙ্গীত কি বেজেছে কিনা আমি তো এটা শুনতে পাই নাই। আবার প্রশ্ন করছে তার ভক্তকে, ডেকেছে কি সে আমারে? ডেকেছে কি সে আমারে? অর্থাৎ বসন্ত কি আমাকে ডেকেছে? কই না তো, সে তো আমাকে ডেকলে আমি শুনতাম। ডেকেছে কি সে আমারে? এই প্রশ্নগুলো কবি তার ভক্তদেরকে, তার পাঠককে, তার ফ্যানকে প্রশ্ন করছে। কি কি প্রশ্ন? যে অলখের মানে আমার দৃষ্টির অগোচরে, অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি? এই প্রশ্ন। নেক্সট জিজ্ঞাসা করছে যে বেজেছে কি আগমনী গান? অর্থাৎ বসন্ত যে পৃথিবীতে এসেছে, প্রকৃতিতে এসেছে, তার আগমনী সঙ্গীত কি বেজে উঠেছে? আবার প্রশ্ন করছে যে ডেকেছে কি সে আমারে? বসন্তকে আমারে কখনো ডেকেছে? বসন্ত কি আমাকে ডেকেছে কি? শেষ কথাটা কবির হচ্ছে, শুনি নাই রাখিনি সন্ধান। শুনি নাই রাখিনি সন্ধান মানাটা কি জানো? হ্যাঁ, যে অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? কবি আবার উত্তর দিয়ে দিচ্ছে, কই শুনি নাই রাখিনি সন্ধান। উনি দুটোই বলছেন। এক, হয় আমি শুনতে পাই নাই, তারা আমাকে ডেকেছে, তরি এসেছে সমুদ্র পাড়ি দিয়ে, পৃথিবীতে প্রকৃতিতে বসন্ত এসেছে, তার আগমনী সঙ্গীতও বেজেছে, আমি শুনিনি। আমাকে সে ডেকেছে, হয়তো আমি শুনিনি। অথবা আমি নিজের থেকে এটার কোনো সন্ধান রাখিনি, কোনো খোঁজ রাখিনি। দুটো কথাই তিনি বলছেন। ওরা বসন্ত ঋতু যে এসেছে, তার আগমনী গান হয়তো বেজেছে, তাকেও হয়তো ডেকেছে, অলখের পাথার বাহিয়া তরিও এসেছে, নৌকাওটাও এসেছে, হয়তো আমাকে ডেকেছেও সে, কিন্তু আমি শুনিনি, অথবা আমি এটার কোনো সন্ধানই রাখিনি, কোনো খোঁজই রাখিনি। অর্থাৎ প্রকৃতিতে যে বসন্ত, সে বসন্ত নিয়ে আমার কোনো আগ্রহ, এতটুকু আগ্রহ আমার মধ্যে নেই। তার দুটো জিনিস এক, তিনি নিজেই স্বীকার করছেন নিজের যেই অনাগ্রহতার, নিজের যেই বিষণ্ণতার কারণে তিনি যেই মুহ্যমান হয়েছেন, বিমর্ষ হয়েছেন, তিনি নিজেই স্বীকার করি বলছেন, হয়তো আগমনী গান হয়তো বেজেছে আমি শুনিনি, আমাকে ডেকেছে হয়তো আমি শুনিনি, অথবা আমি এগুলোর কোনো খোঁজ রাখিনি, এগুলোর কোনো সন্ধান আমি করিনি। নিজেই নিজের কথার উত্তর দিচ্ছে যে হয়তো আমাকে ডেকেছে, বাট আমি শুনিনি, অথবা আমি নিজে কোনো খোঁজ রাখিনি। খোঁজ রাখলেই তো শুনবো, যেহেতু খোঁজ রাখিনি, আমার মধ্যে যে বিষণ্ণতার সুর, আমার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, সে কারণে হয়তো আমি আর বসন্তের আগমনের সঙ্গীত শুনতে পাই নাই, অথবা বসন্তে আমাকে ডেকেছে,
বসন্তের ফুল, চারদিকে আগুন ফুল, সেখানে মৌমাছি ঘুরে ঘুরে তার মধু সংগ্রহ করছে, গাছে গাছে কোকিল কুহুতানে কুহু কুহু করে ডাকছে। হয়তো এগুলো আমি শুনিনি, অথবা আমি এগুলার কোনো খোঁজ খবর রাখিনি। এবার আসো কবিবক্ত, এবার আবার কহিলাম, কবিবক্ত বলতেছে, কবিবক্ত বলছে, কহিলাম ওগো কবি, রসিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, এ মোর মিনতি। তাইলে কবিবক্ত কি বলছে? ওগো কবি, রছিয়া লহনা আজ গীতি। আচ্ছা ঠিক আছে, তুমি হয়তো শুনুনি, অথবা তুমি তার কোনো খোঁজ খবর রাখোনি। এখন আমি তোমাকে অনুরোধ করছি, অনুযোগ করছি, তোমার প্রতি আমার সবিশেষ অনুরোধ, তুমি গান রচনা, রচিয়া মানে রচনা করা, গান রচনা করা বা গান লিখা, রচিয়া লহনা আজগীতি, অন্তত আজকের জন্য হলেও তুমি বসন্ত বন্দনা করে, বসন্ত স্তুতি করে, বসন্তকে সংসা করে, প্রশংসা করে, তুমি অন্তত আজকের জন্য হলেও তুমি গান রচনা করো, গান লিখো, একটি গান লিখো আমার জন্যে। কথাটা বুঝছো? যে অন্তত আজকের জন্য তুমি একটি গান রচনা করো, একটি গান লেখো, তুমি বসন্ত বন্দনা করে অন্তত আজকের জন্য হলো একটি গান লেখো। আর কবি ভক্তের আবদার হচ্ছে যে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, তোমার কণ্ঠে যেন বসন্তের বন্দনাটা শুনতে পাই, এটাই হচ্ছে তোমার কাছে আমার আবেদন, অ্যাপিল, এটাই হচ্ছে তোমার কাছে আমার মিনতি। অত্যন্ত বিনয়ের সঙ্গে, অত্যন্ত বিনয়ের সঙ্গে তার পাঠক তাকে অনুরোধ করে বলছে যে অন্তত আজকের জন্য তুমি একটি গান রচনা করো, তুমি, তোমার কণ্ঠে আমি বসন্তের বন্দনা শুনতে আমরা চাই, তোমার কণ্ঠেই আমরা বসন্তের বন্দনা শুনতে চাই। সেজন্য অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি বলছে যে এইটাই তোমার প্রতি আমার মিনতি, তুমি আমাদের কথাগুলো রাখো, তুমি অন্তত আজকের জন্য হলো একটি গান রচনা করো, এবং তোমার কণ্ঠে আমরা বসন্তের বন্দনা, বসন্তের স্তুতি, বসন্তের প্রশংসা আমরা শুনতে চাই, অন্তত আজকের দিনের জন্য হলো তুমি আমাদের কথাটা রাখো, আমাদের কথাটা তুমি শুনো। অত্যন্ত বিনয়ের সঙ্গে, মিনতির সঙ্গে বলছে। এরপরে কবিবক্ত কথার পরে কবির উক্তি বা সংলাপ, কবি কি জবাব দেয় সেটা শোনো। কহিল সেই মৃদু মধু স্বরে, অত্যন্ত মিষ্ট মধু স্বরে তিনি তার পাঠককে কি বলে আমরা শুনি। কহিল সেই মৃদু মধু স্বরে কি বলল? নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভোলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া, সরিয়া, ফাগুনে সরিয়া। এমন চমৎকার উত্তর যে পাঠককে তিনি দিয়েছেন, এটা সত্যিই হৃদয়কে অত্যন্ত স্পর্শ করে। হৃদয়ের যেই তোমার পাম্প রয়েছে, যেই হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যেন সমগ্র শরীরে যেভাবে ছড়িয়ে পড়ে, কবির এই আবেগময় যেই উক্তি, যে আবেগময় যে সংলাপ, এই সংলাপটি যেন আমাদের হৃদয় থেকে সমগ্র শরীরের মধ্যে যেন একটা অর্কেস্ট্রা, একটা তান, একটা সুর যেন ছড়িয়ে দিয়েছে। সেই সুরটাকে দেখো, এমন সুন্দর মৃদু মধু স্বরে, এত সুন্দর মিষ্ট মধু স্বরে, মিহি কণ্ঠে তিনি তার পাঠককে, তার ভক্তকে, তার ফ্যানকে তিনি উত্তর দিচ্ছেন। কি উত্তর? নাই হলো না হোক এবারে, যে এবারে না হয় আমি বসন্তকে বরণ নাইবা করলাম, যেহেতু এবারে করি না, এবার থাক, নাই হলো না হোক এবারের জন্য থাক। এবারে যেহেতু আমি বসন্তকে বরণ করবার জন্য আমি মানসিকভাবে আমার কোনো প্রস্তুতি নেই, এবং আমি নিজের থেকেই জিনিসটা গ্রহণ করা, বসন্তকে বরণ করে নিয়ে কবিতা রচনা করা বা গান রচনা করা, এটা যেহেতু আমার মধ্যে এবারে যেহেতু আমার এই ইচ্ছাটা নেই, কাজেই এবারের জন্য এটা এভাবেই থাকুক। এর পরবর্তীতে কবি আবার বলছে, আমারে গাহিতে গান, বসন্তটা আনিতে বরিয়া, যে আমাকে গান গেয়ে বসন্তকে বরণ করতে হবে,
আমারে গাহিতে গান মানে আমি গান গেয়ে বসন্তেরে আনিতে বরিয়া, অর্থাৎ আমি গান গেয়ে বসন্তকে বরণ করতে হবে। কই না তো, আমি তো গানও গাই নেই, বসন্তকে বরণ করবার জন্য আমার কোনো উদ্যোগও নেই। তবুও কি বলছে, রহেনি, সে বলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া, যে আমার গান রচনা অথবা আমার কণ্ঠে গানের জন্যে বসন্ত অপেক্ষা করেনি, সে বলেনি। সে নিজের থেকেই থেমে থাকেনি, সে নিজের থেকে ভোলেনি, সে ফাগুন মাসকে অর্থাৎ ফাল্গুন মাসকে স্মরণ করে সে প্রকৃতির নিয়মেই সেই পৃথিবীতে এসেছে। কাজেই এবারে যেহেতু আমি গান রচনা করব না, গান গাইব না, এবং আমি বসন্তকালকে বরণ করব না, তার জন্য বসন্ত আমার জন্য থেমে থাকেনি, সে আমার জন্য অপেক্ষা করেনি, সে সে ওই মানে প্রকৃতি তাকে ভোলেনি। বসন্ত তো প্রকৃতি নির্ভর, প্রকৃতিকেও সে ভোলেনি। সেই ফাগুনকে স্মরণ করে, ফাল্গুন মাসকে স্মরণ করে সেই বাই ন্যাচারালি সে পৃথিবীতে এসেছে। কাজে আমার গানের জন্য সে অপেক্ষা করেনি, সে থেমেও থাকেনি, সে আসার জন্য বলেও নেই, সে ফাল্গুন মাসকে স্মরণ করে এই পৃথিবীতে এসেছে। কবির জবাবটা কত হৃদয় স্পর্শী, এটা তোমরা একবার ভেবে দেখো। হ্যাঁ, উম্মে হাবিবা, তারপরে মারিয়া নাহার লিজা, তারপরে আদনিন নুবা, হ্যাঁ তোমরা আমার সাথে ক্লাসে আছো এবং প্রত্যাশা করি যে তোমরা শেষ থেকে শেষ পর্যন্তই আমার সাথে থাকবে, এই প্রত্যাশা আমি করছি। তাহলে বলছে যে আমার গানের জন্যে, বসন্তকে বরণ করবার জন্য বসন্ত তো আমার গানের জন্য অপেক্ষা করেনি, অথবা সে ভুলেও যায়নি, সে ঠিকই ফাল্গুন মাসকে স্মরণ করে পৃথিবীতে বসন্তকাল এসেছে, সে ফাল্গুন মাসকে স্মরণ করেই এসেছে। এর পরবর্তী সংলাপ হচ্ছে কবি বক্তের। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবে তুমি তারে করিলে বৃথাই। কি চমৎকার কথা! কবি ভক্ত নাছড় বান্দা, কবি ভক্ত অত্যন্ত নাছড় বান্দা, কারণ কবিকে খুবই পছন্দ করে। কবির ভক্ত, কবির ফ্যান, কবির যারা পাঠক কবিকে অত্যন্ত ভালোবাসে। কবির লেখা, কবি বসন্তকালকে নিয়ে কবিতা রচনা করবেন, কবি গান রচনা করবেন, কবি নিজে গাইবেন, কবি নিজে সাজবেন, কবি বসন্তকে বরণ করবেন, এটা প্রতিটি কবির পাঠকের, কবির ভক্তের একান্ত প্রত্যাশা। অথচ এই ক্ষেত্রে আমরা কবিকে দেখছি তিনি বিষয়টা বারবারই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। নানা অজুহাতে, নানা কারণে, নানা কৌশলে তিনি বসন্তকালকে বরণ না করার অজুহাতটাই তিনি এখানে সবচেয়ে বড় করেই দেখছেন। তারপরও কবি ভক্ত কিন্তু হাল ছাড়ছেন না, কবি ভক্ত কিন্তু কিছুতে হাল ছাড়ছেন না। কবি ভক্ত বলছে, ওগো কবি, অভিমান করেছ কি তাই, যে তোমাকে, তোমার গানের জন্যে বসন্ত অপেক্ষা করেনি, তোমার গানের জন্য বসন্ত কি ফাল্গুন মাসকে স্মরণ করে সে এসেছে। হ্যাঁ, তোমার গানের জন্য সে অপেক্ষা করেনি, তোমার গানের জন্য সে থেমে থাকেনি, সে তো বসন্তকে ভুলে নাই, সেই ফাল্গুন মাসকে স্মরণ করে পৃথিবীতে এসেছে, সবই ঠিক আছে। তোমার গানের জন্য অপেক্ষা করে নাই, এই জন্য কি তুমি কি অভিমান করেছ? যে এই জন্যেই কি তুমি অভিমান করেছ যে তোমার গানের জন্য বসন্ত অপেক্ষা করেনি, এই জন্যে কি তুমি অভিমান করেছ? কবি ভক্ত তাকে প্রশ্ন করছে, কবিকে প্রশ্ন করছে যে এই জন্য কি তুমি সত্যি সত্যি তুমি কি অভিমান করেছ? তুমি কি বসন্তের সঙ্গে অভিমান করেছ? এই জন্য কি তোমার অভিমান হয়েছে? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। হ্যাঁ, তোমার গানের অপেক্ষা না করে বসন্ত পৃথিবীতে এসেছে, এই জন্যে কি তুমি তাকে ব্যর্থ করে দিবে? বৃথাই মানে ব্যর্থ। যে এই জন্যে তুমি বসন্তের যে অনুষঙ্গ, বসন্তের যেই মহিমা এবং বসন্ত যেই আমাদের হৃদয়ে যে পুলক, যেই আনন্দের সৃষ্টি করে থাকে, যে আনন্দের সুর তোলে, যে জঙ্কার তোলে, তুমি কি সব কিছুকে ব্যর্থ করে দিবে? হ্যাঁ বুঝলাম, তোমাকে, তোমার গানের জন্য সে অপেক্ষা করেনি,
সে প্রকৃতির নিয়মেই সে এসেছে, সে ফাল্গুন মাসকে স্মরণ করিয়ে পৃথিবী সে এসেছে। এই জন্য তো তোমার অভিমান করা উচিত নয়, তুমি তাকে বরণ করে নেওয়া উচিত। তুমি কেন তাকে ব্যর্থ করে দিচ্ছ? বুঝলাম সে তোমার গানের জন্য অপেক্ষা করেনি, সে নিজের থেকেই এসেছে, সে ফাল্গুন মাসকে স্মরণ করে এসেছে। এই জন্য তো তোমার অভিমান করা উচিত নয়। তুমি তো তাকে অবশ্যই বরণ করে নেওয়া উচিত, তুমি তো তাকে অবশ্যই বরণ করে নেওয়া উচিত। তুমি যদি বরণ না করো তাহলে তার সমগ্র আয়োজন, বসন্তের যে আয়োজন, যে ফুলের আয়োজন, যে ফুলের আগুনের আয়োজন, যে ফলাশের আয়োজন, যে শিমুলের আয়োজন, যেই মৌমাছির আয়োজন, যেই কুকিলের যেই গানের আয়োজন, কুহু কুহু শব্দের যে আয়োজন, গানের আয়োজন, এই সব কিছুই তো ব্যর্থ হয়ে যাবে। তুমি কি পুরোটাকেই ব্যর্থ করে দিবে? তুমি এতটা অভিমান করেছো কেন? তোমার গানের জন্য না হয় অপেক্ষা করেনি বসন্তকাল, সেই ফাল্গুন মাসকে স্মরণ করিয়ে এসেছে, তাই বলে কি তুমি অভিমান করবে? তাই বলে কি তুমি তাকে ব্যর্থ করে দিবে? এটা তো উচিত নয়। পাঠক কবিকে অত্যন্ত বিনয়ের সঙ্গে, মিনতির সঙ্গে প্রশ্নগুলো করছে। তারপর দেখি কবি কি বলে তার পাঠককে, তার ভক্তকে। কহিল সেই পরম হেলায়, খুবই হেলায়, মানে তুচ্ছ তাচ্ছিল্য করে সে তার পাঠককে বলতেছে। কি বলতেছে দেখো, কহিল সে পরম হেলায়, হেলায় মানে অবজ্ঞায়, তুচ্ছ তাচ্ছিল্যভাবে। কি বলছে? তুচ্ছ তাচ্ছিল্যভাবে তার পাঠককে কি বলছে? একেবারে মানে চৌকস প্রশ্ন। কীরকম? বৃথা কেন? বৃথা কেন হবে, মানে বৃথা কেন? ফাগুনে বেলায় ফুল কি ফোটেনি শাখে? যে ফাল্গুন মানে বসন্তকাল ব্যর্থ হবে কেন? বৃথা কেন হবে? ব্যর্থ হবে কেন? ফাগুন বেলায় কি গাছের শাখে ফুল কি ফুটেনি? অর্থাৎ গাছের শাখায় শাখায় কি ফুল কি ফোটেনি? যদি ফুল ফুটে থাকে তাহলে ব্যর্থ হবে কেন? কবিতার ভক্তকে প্রশ্ন করছে। পুষ্পারতি লবিনী কি ঋতুর রাজন। এখানে পুষ্পারতি লবিনী কি ঋতুর রাজন, গাছে গাছে ফুল কি ফুটেনি? এগুলো সে প্রশ্ন করছে। ফুলের বন্দনা, ফুলের নিবেদন। পুষ্পারতি মানে ফুলের বন্দনা বা ঋতুরাজের বন্দনা করা, অর্থাৎ ফুল কি ঋতুরাজকে বরণ করে নেয়নি? গাছে গাছে ফুল কি ফোটেনি? আর সেই ফুল কি বসন্তকে বরণ? ঋতুরাজ, ঋতুরাজ মানে আমরা জানি যে আমাদের 6টি ঋতু রয়েছে, সেই 6টি ঋতুর মধ্যে বসন্ত হচ্ছে সবার সেরা, এই জন্য তাকে ঋতুরাজ বসন্ত বলে থাকে। ঋতুর মধ্যে শ্রেষ্ঠ ঋতু এটি। তো যে ঋতুরাজ বসন্তকে কি ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়নি? ফুল কি ফুল দিয়ে কি তাকে নিবেদন করা হয়নি? গাছে গাছে যদি ফুল ফুটে থাকে অবশ্যই ঋতুরাজ বসন্ত ফুলের শুভেচ্ছায় অভিষিক্ত হয়েছে, ফুলের শুভেচ্ছায় অভিনন্দিত হয়েছে, ফুলের শুভেচ্ছায় অভিষিক্ত হয়েছে, এটাই স্বাভাবিক। তাহলে সে ব্যর্থ হবে কেন? কবির প্রশ্ন, কবি তার পাঠককে বলছে। তারপরে বলছে, কবি বলছে, মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি। মাধবী লতা বা বসন্ত লতা, তার কুঁড়ির মধ্যে, তার ফুলের মধ্যে কি কোনো গন্ধ নাই? যদি গন্ধ থাকে তো অবশ্যই বসন্ত তো নিজেই নিজের থেকেই পৃথিবীতে এসেছে, এবং সে তার সৌরভ, সে তার আবেগ, সে তার সকল অনুষঙ্গ নিয়েই তো সে পৃথিবীতে এসেছে। আমি একজনে বরণ না করলে বসন্তকাল ব্যর্থ হয়ে যাবে, তা তো ঠিক নয়। সে তার পাঠককে জিনিসটা বুঝিয়ে দিচ্ছে, সে তার ভক্তকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছে যে আমি একজন কবি বা সাহিত্যিক বা একজন ব্যক্তি যদি বসন্তকে বরণ না করি তাতে বসন্তের কিছু যায় আসে না। আর সে ব্যর্থও হবে বা কেন? সে তো গাছে গাছে ফুল, শাখায় শাখায় ফুল ফুটেছে, ফুল দিয়ে সে ঋতুরাজ বসন্ত তো অবশ্যই অভিনন্দিত হয়েছে, অভিষিক্ত হয়েছে। তাহলে আর কি মাধবী কুড়ির গন্ধ তো অবশ্যই চারদিকে সৌরভ ছড়িয়েছে। করে নাই অর্ঘ বিরোচন, অঞ্জলি বা উপহার রচনা করা হয় নাই? সবই তো হয়েছে। বিচিত্র প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে তো ঠিকই বরণ করে নিয়েছে। তাহলে তোমরা কেন বলছো যে এই বসন্তকে আমি ব্যর্থ করলাম? সে তো ব্যর্থ হয় নাই, সে তো অবশ্যই সফল হয়েছে। আর কোনো কিছুই কারোর জন্যে অপেক্ষা করে না। কবি তার পাঠক বা ভক্তকে একটা কথাই বোঝানোর চেষ্টা করেছে যে আমার জন্যেই বসন্ত অবশ্যই অপেক্ষা করবে না, কারো জন্যই
কোনো কিছু অপেক্ষা করে না। সে তার প্রকৃতির নিয়মেই যথা নিয়মে সেই পৃথিবীতে আসবে এবং তার অনুষঙ্গগুলো সে একে একে বিকশিত করবে এবং তার স্বাদ আস্বাদ এবং তাকে উপভোগ অন্যেরা অবশ্যই করবে। কাজেই একজন ব্যক্তি, একজন কবি যদি আমি একজন যদি তাকে বরণ না করি, তাতে বসন্তের কিছুই যায় আসে না। কবি ভক্ত এবারে বলছে, কবি ভক্ত আমি আগেই বলছি, তারাও অত্যন্ত বিনয়ের সঙ্গে, অত্যন্ত মিনতির সঙ্গে কবিকে প্রশ্ন করছে। হ্যাঁ, এবারে কবি ভক্ত কি বলে একটু মনোযোগ দিয়ে শোনো। কবি ভক্ত বলছে, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। এ লাইনটি কিন্তু তোমার 2 নম্বর প্রশ্ন হিসাবে যে 4টি সৃজনশীল প্রশ্ন থাকে, 4টি পোরশন, 2 নম্বর পোরশন হচ্ছে খ। খয়ের মধ্যে এই লাইনটি প্রায় আসে, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। এটা বিশ্লেষণ করো অথবা এটা ব্যাখ্যা করো, এই লাইনটা পরীক্ষায় আসে। তাহলে তোমাকে বুঝতে হবে এটা কবি ভক্তের প্রশ্ন কবির প্রতি। হোক, হ্যাঁ হোক, হোক মানে কি, অর্থাৎ ঠিক আছে বুঝলাম বসন্ত নিজেই তার প্রকৃতির নিয়মেই পৃথিবীতে এসেছে, হোক হইছে, দ্যাটস এনাফ। তুমি বলছো এটা ঠিক আছে, হে তো তোমার জন্য অপেক্ষা করেনি, তোমার গানের জন্য অপেক্ষা করেনি, তুমি তাকে ব্যর্থও করনি, কেউ কারোর জন্য অপেক্ষা করে না, সব কিছুই প্রকৃতির নিয়মেই চলবে। কেউ থাকলেও চলবে, কেউ না থাকলেও চলবে, কেউ বরণ করলেও হবে, কেউ বরণ না করলেও হবে, কেউ সাজলেও হবে, কেউ না সাজলেও হবে, কেউ রচনা করলেও হবে, কেউ রচনা না করলেও হবে। অর্থাৎ সব কিছু যথা নিয়মে, স্বাভাবিক নিয়মে, প্রকৃতির নিয়মেই এগুলো হবে। ঠিক আছে, হোক, সব কিছু হোক, তবু 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 একটা প্রশ্ন তোমার প্রতি, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। বসন্তের প্রতি তুমি কেন এরকমভাবে মুখটা ফিরিয়ে নিয়েছ। তার ভক্ত তাকে বারবার একই বিষয়ে প্রশ্ন করছে যে তারপরও আচ্ছা বুঝলাম, ঠিক আছে, প্রকৃতির নিয়মে ফাগুনকে স্মরণ করে গাছে গাছে ফুল ফুটেছে, কোকিলের কুহু কুহু ডাক হচ্ছে, তারপরে বাতাবি নেবুর ফুল ফুটছে, তারপরে তোমার পুষ্পারতি ফুলের পুষ্পারতি পুষ্পারতি অর্থাৎ ফুল, তার ফুল বসন্তকে, ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছে, তারপরে মাধবী বা বাসন্তী লতার ফুলে গন্ধ চারদিকে সৌরভ ছড়িয়েছে, সবই ঠিক আছে। হ্যাঁ, প্রকৃতি ফুলে ফলে একেবারেই আগুন হয়ে আছে, ফুলের আগুন, আগুন মানে ফুল, আগুনের ফুল যেন চারদিকে ছড়িয়ে, পলাশ, তারপরে শিমুল, এ জাতীয় নানা ধরনের ফুল চারদিকে ফুটে আছে। হ্যাঁ, মৌমাছি গুঞ্জন করছে, তারপরে কোকিল কুহু কুহু ডাক তুলছে, গাছে গাছে কোকিলের হ্যাঁ গান আমরা শুনতে পাচ্ছি, সবই ঠিক আছে। তারপরও আমাদের প্রশ্ন, বসন্তের প্রতি তুমি কেন এত তীব্র, এত ঘৃণা বা তুমি মুখটা ফিরিয়ে নিয়েছ কেন? এটা অন্তত বলো, তুমি বসন্তের প্রতি মুখটা ফিরিয়ে নিয়েছ কেন? বসন্তকে তুমি বরণ করো না সেটা ঠিক আছে, কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছ কেন? এত তীব্র বিমুখতা কেন তোমার? বসন্তের প্রতি তোমার এত তীব্র বিমুখতা হওয়ার, বসন্তেরকে অবহেলা করার কারণটা কি? উপেক্ষা করার কারণটা কি? অবজ্ঞা করার কারণটা কি? তুচ্ছ তাচ্ছিল্য করার কারণটা কি? এটাই তার পাঠক তার কাছে, তার ভক্তরা তার কাছে বারবার মিনতির সঙ্গে, বিনয়ের সঙ্গে জানতে চায়। এজন্য বলছে, কবি ভক্ত বলছে, কবির পাঠক বলছে, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। পাঠক তার এই লাইনে বলছে খুব বিনয়ের সঙ্গে বলছে কি, উপেক্ষায় মানে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, নেগলেক্ট করা, হ্যাঁ, অবজ্ঞা করা, উপেক্ষা করা, হ্যাঁ, মানে তুচ্ছ তাচ্ছিল্য করা। এজন্য বলছে যে তুমি ঋতুরাজকে কেন তুমি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে তুমি ব্যথা দিচ্ছ, কষ্ট দিচ্ছ। তুমি ঋতুরাজ বসন্তকে তো এইভাবে কষ্ট দিতে পারো না, ব্যথা দিতে তুমি পারো না। বুঝলাম তোমার সবই ঠিক আছে, তোমার কষ্ট, তোমার হতাশা, তুমি তোমার ব্যক্তিগত বিয়োগ ব্যথা সবই ঠিক আছে, কিন্তু তারপরেও তুমি ঋতুরাজকে কেন তুমি ব্যথা দিচ্ছ, কষ্ট দিচ্ছ, অবজ্ঞা করছো, তুচ্ছ তাচ্ছিল্য
করছো। বসন্তকে তো তুমি এভাবে ব্যথা দিতে পারো না, কষ্ট দিতে পারো না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো না, অবজ্ঞা করতে পারো না, উপেক্ষা করতে পারো না, নেগলেক্ট করতে পারো না। কথাটা বুঝতে পেরেছো? এটা তারপরে এখন দেখি এরপরে কবি কি বলে তার পাঠকের। আমরা প্রায় কবিতার শেষের দিকে এসে পৌঁছেছি। কহিল সে কাছে সরে আসি, এবারে সে একেবারে পাঠকের মুখোমুখি, একেবারে পাঠকের কাছাকাছি এসে সে বলছে, কি বলছে শোনো। কুহেলি উত্তরি তলে মাগের সন্ন্যাসী। কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে চাদর। উত্তরি তলে মাগের সন্ন্যাসী, অর্থাৎ উত্তরি তলে মাগের সন্ন্যাসী। কুহেলি উত্তরি তলে, কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে চাদর, তাহলে চাদরের তলে মাগের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। অর্থাৎ বসন্তের বিপরীতে তিনি শীতকে স্থাপন করেছেন, প্রতিস্থাপন করেছেন, উপস্থাপন করেছেন শীতকালকে, শীতকে। বসন্তের বিপরীতে তিনি শীতকে উপস্থাপন করে বলছেন শীত হচ্ছে এখানে, শীতকে তিনি সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। আমরা সন্ন্যাসী কাদেরকে বলি? যারা সংসার থেকে মুখ ফিরিয়ে নেন, যারা স্বাভাবিকভাবে সংসার করেন না, যাদেরকে আমরা বৈরাগীও বলে থাকি, বৈরাগ্য সাধন, যারা সংসার বিভাগী মানুষ, তাদেরকে আমরা সন্ন্যাসী বলি। সংসারের প্রতি যাদের কোনো মায়া থাকে না, মমতা থাকে না, সংসার তাদেরকে আঁকড়ে ধরে রাখতে পারে না, যারা যারা রিক্ত নিঃস্ব হয়ে আল্লাহ মানে ঈশ্বরের ধ্যানে, আল্লাহর ধ্যানে, ভগবানের ধ্যানে, যে নামই আমরা ডাকি, প্রকৃতির ধ্যানে তারা সংসার ধর্ম থেকে নিজেদেরকে বিরত রেখে চলে যান, রিক্ত নিঃস্ব হয়ে চলে যান, কোনো টাকা পয়সা কোনো কিছুই নিয়ে যান না, যে এই সন্ন্যাসী যাদেরকে আমরা বলি। তো তিনি শীতকে এই সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, যেই সন্ন্যাসী মানে কুয়াশার চাদর, কুয়াশার চাদর বা উত্তরী গায়ে পরিধান করেন। অর্থাৎ এখানে তিনি এই যে শীতকে তিনি তার দেখো এই যে পরের লাইনটা, গিয়েছে চলিয়া ধীরে পুষ্প শূন্য, কারণ শীতকালে তো সকল গাছের পাতা পর্যন্ত থাকে না, ফুল তো থাক দূরের কথা, কোনো পাতাই থাকে না, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় গাছ দাঁড়িয়ে থাকে, সকল গাছে মনে হচ্ছে যেন গাছটা মরেই গেছে, সে আর বেঁচেই উঠবে না। কিন্তু এই গাছটি যখন বসন্ত আসে তখন দেখো ফুলে ফলে সে একেবারে নতুন যৌবন যেন সে প্রাপ্ত হয়, নতুনভাবে সে জেগে উঠে। তার কিশলয়, তার কচি পাতা, তার সবুজে পাতা, তার ফুল, তার রং, তারপরে তার ফল, তার কুঁড়ি, কোনো কিছুর অভাব নেই। আসলে বসন্ত হচ্ছে একটা পরিপূর্ণতার প্রতীক, পরিপূর্ণতার প্রতীক। সে একেবারে তার সকল অনুষঙ্গ নিয়েই যেন সেই পৃথিবীতে আসে, সকল পরিপূর্ণতা নিয়ে, কোনো অপূর্ণতা নিয়ে আসে না। আর শীত তার বিপরীত, একবারে সম্পূর্ণ তার বিপরীত। কীরকম বিপরীত? যে শীত তার সমস্ত মানে তার বসন্তের অত্যন্ত বিপরীত, কারণ সে নিঃস্ব থাকে, সে শূন্য থাকে, সে রিক্ত থাকে, সে নিঃস্ব থাকে, সে শূন্যতার মতো থাকে, তার কিছুই থাকে না। এই জন্যই তিনি শীতকে সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। যেই সন্ন্যাসী শীতের কুয়াশা চাদর দিয়ে পুষ্পশূন্য, অর্থাৎ ফলহীন, ফুলহীন, পাতাহীন, শূন্য দিগন্তের পথে একেবারে খালি হাতে, রিক্ত হস্তে বলা হচ্ছে, খালি হাতে যেন সে চলে গিয়েছে। অর্থাৎ এখানে তার ব্যক্তিগত যেই যন্ত্রণার কথা, ব্যক্তিগত যেই ব্যথার কথা, ব্যক্তিগত যেই হারানোর কথা, ব্যক্তিগত যেই বিষণ্ণতার কথা, সেটাই তিনি এখানে প্রতীকী হিসাবে সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। অর্থাৎ শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। এটার মানে হচ্ছে তার প্রথম স্বামী, যার অনুপ্রেরণায়, যার উৎসাহে তিনি সাহিত্য জগতে এসেছেন, সাহিত্যের প্রাণপুরুষ হিসাবে সবসময় তাকে উৎসাহ দিয়েছেন, তার স্বশিক্ষিত হওয়ার ক্ষেত্রেও তার অবদান বেশি। আকস্মিক হঠাৎ করে তার মৃত্যুটা যেন তার সকল অন্তর জগৎকে শূন্যতায় ভরিয়ে দিয়েছে। তিনি কিছুতেই শীতকে ভুলতে পারছেন না। এই জন্য তিনি শীতের যে মাঘের সন্ন্যাসী যেরকম রিক্ত নিঃস্ব অবস্থায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে যায়, আজকে কবি নিজেকে সেই পুষ্পশূন্য এবং
শীতের যেই সন্ন্যাসী, সেই শীতের সন্ন্যাসীর সঙ্গে নিজেকে তুলনা করছেন, যে তিনি পুষ্পশূন্য দিগন্তের যেই বিদায়ের করুণ সুর, সেই সুরকে তিনি কিছুতেই বিদায়ের যে করুণ, শীতের যে করুণ বিদায়, সেই শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। অর্থাৎ তার প্রথম স্বামীর মৃত্যুকে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। এটাই হচ্ছে শীতকালটা, মূলত তার বেদনা, তার দুঃখ, তার কষ্ট, তার হতাশা, তার প্রাণপুরুষ প্রথম স্বামীর অন্তর্ধান তার জীবনের উপরে কিভাবে প্রভাব বিস্তার করেছে, কিভাবে তার হৃদয়কে তছনছ করে দিয়েছে, কিভাবে তার হৃদয়ের মধ্যে শূন্যতা হাহাকার করছে, এই জিনিসটা বোঝাতে তিনি শীতের অনুষঙ্গটি, সন্ন্যাসের অনুষঙ্গটি তিনি এখানে উপস্থাপন করেছেন। শীতের করুণ বিদায়ে একে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। তার মানে তিনি তার প্রথম স্বামীকে তিনি কিছুতেই, সৈয়দ নেয়াল হোসেনকে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। তার যতবারই তিনি বসন্তকাল আসে, ততবারই যেন তিনি তার সেই স্বামীর কথা কিছুতেই তিনি ভুলতে পারেন না। ফলে তার মধ্যে কোনো আনন্দের উচ্ছ্বাস, বসন্তকে বরণ করার উচ্ছ্বাস কিছুই আমরা লক্ষ্য করতে পারি না। আনন্দ তার মধ্যে কোনো রকমের পুলক, কোনো আনন্দ তার মধ্যে কাজই করে না। যেন তিনি একেবারে শোকে মুহ্যমান, শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন। এটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ বসন্তের বিপরীতে শীতকে প্রতিস্থাপন করে মূলত তিনি তার প্রথম স্বামীর যেই বিয়োগ ব্যথা, হারানোর যে কষ্ট, সেটা তিনি কিছুতেই ভুলতে পারছেন না। এবং শেষ লাইনটাই আমাদেরকে এ কথাই মনে করিয়ে দেয়, তাহারেই পড়ে মনে। তাহারেই মানে তার স্বামীর, তার প্রথম স্বামীর কথাটাই এখানে বলা হয়েছে। অর্থাৎ আসলে তার প্রথম স্বামী তার জীবনের জন্যে আশীর্বাদ স্বরূপ এসেছিল। কারণ যখন আমাদের এই উপমহাদেশে নারীরা গৃহবন্দী থাকত, ঘরের বাইরে যাওয়ার কোনো অনুমতি ছিল না, সেই সময় সৈয়দ নেয়াল হোসেন তিনি এই সুফিয়া কামালকে, তার ওয়াইফকে, তার স্ত্রীকে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে যা যা সাপোর্ট দরকার, লজিস্টিক সাপোর্ট দরকার, যত রকমের সমর্থন করা দরকার, যত কিছু যোগান দেওয়া দরকার, উপকরণ দেওয়া দরকার, সব কিছু তিনি দিয়েছেন। এই জন্য তিনি স্বশিক্ষিত হয়েছেন। একই সঙ্গে বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে যে চর্চা, সেই চর্চাও কিন্তু তার অনুগ্রহই বলতে হবে, তার প্রেরণায়, তার অনুপ্রেরণায়, তার উৎসাহে সুফিয়া কামাল শুরু করেছিলেন এবং তিনি ভালোভাবেই এই চর্চাটা তিনি অব্যাহত রেখেছিলেন। ঠিক 1932 খ্রিস্টাব্দে আকস্মিকভাবে তিনি তার প্রথম স্বামী সৈয়দ নেয়াল হোসেনকে হারিয়ে তিনি যেন অথৈ সাগরে পড়ে গিয়েছেন, একটা শূন্যতার মধ্যে যেন তিনি পড়ে গিয়েছেন। তিনি চোখে অন্ধকারে দেখেছিলেন। এই জন্য বসন্তকাল তার হৃদয়ে কোনো উচ্ছ্বাস তৈরি করতে পারেনি। কবিতার ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, মননের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই বসন্ত যেন তার হৃদয়ে কোনো প্রভাব বিস্তার করতেই পারেনি। কারণ তিনি শীতের করুণী বিদায়কে কিছুতেই বলতে পারছেন না। শেষ লাইনটি দেখো, তাহারই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ তার স্বামীর অন্তর্ধানকে, তিরোধানকে, মৃত্যুকে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। এই জন্যে তিনি বসন্তকে বরণ করবার জন্যে তার মধ্যে কোনো চাঞ্চল্য আমরা দেখি না। তিনি উন্মনা থাকেন, তিনি বিমনা থাকেন। তিনি বসন্তকে বরণ করবার জন্য তার এতটুকু কোনো আগ্রহ নেই। আমি আশা করছি শিক্ষার্থীবৃন্দ, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, তোমাদের জন্য আমার এই ক্লাসটি নেওয়া এবং তাহারই পড়ে মনে আজকে এই কবিতাটির দ্বিতীয় এবং শেষ ক্লাস। তোমরা এই কবিতাটির ভিডিওটা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, শুনবে, তাতে যথেষ্ট তোমাদের উপকার হবে। আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, পরিবারের প্রতি খেয়াল রাখবে, পরিবারকে সুরক্ষিত রাখবে। তোমরা সবাই আমার জন্য বিশেষভাবে দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।